বড় সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি ইশরাত জাহান। 4 ঘন্টা রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ রাখার পর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের আহ্বানে রাস্তা ছেড়ে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা। ভাতা 25,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করার দাবি তাদের, তবে চলবে তাদের কর্মবিরতি। বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির আহ্বান জানান সার্জিস আলম। এর আগে সকাল থেকে ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন তারা। সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মঘট শুরু করেন। কর্মসূচিতে অংশ নেন আবাসিক অনাবাসিক ট্রেইনি চিকিৎসকরা। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেইনি চিকিৎসককে 25,000 টাকা ভাতা দেওয়া হয়। এই টাকায় পরিবারের খরচাপাতি বহন কোনোভাবেই সম্ভব নয়। ভাতার পরিমাণ 50,000 টাকা করার দাবি জানান তারা। বলেন, গেল 3 বছর ধরে এই আন্দোলন চলছে। এতদিন আওয়ামী লীগ সরকার এই দাবি মানেনি, উল্টো জামায়াত শিবির ট্যাগ দিয়ে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায় তাদের একটি প্রতিনিধি দল। সেখানে আলোচনায় বিষয়টির কোনো সুরাহা হয়নি। আমাদের সপ্তাহে প্রায় 60 ঘন্টার অধিক ডিউটি করতে হয়। এই 60 ঘন্টার অধিক ডিউটি করার পরও আমাদের ভাতার পরিমাণটা হচ্ছে 25,000 টাকা। আজকে আমাদের কর্মসূচিটা যেটা হচ্ছে, আমাদের মেইনলি আজকে ভাতা বৃদ্ধির জন্য দাঁড়িয়েছে। এই 25,000 টাকা দিয়ে সে তার নিজের ফ্যামিলি চালাবে, নাকি তার বাবা মাকে চালাবে, নাকি অন্য কাজ করবে, এবং যাতায়াত ভাড়াও কিন্তু থাকে। বর্তমানে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই, কারণ এই বাজারে আমাদের চলা অসম্ভব। বিএসএমএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। সকালে মেডিকেল ক্যাম্পাস থেকে তারা মিছিল নিয়ে হাসপাতালে যায়। সেখানে মানববন্ধন হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে বেতন ভাতা বাড়াতে দাবি জানিয়ে আসলেও তা পূরণ হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালের রোগীদের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোড অবরোধ করেছে শখানেক নিবন্ধন সনদকারী। দুপুর 2টার দিকে আন্দোলনকারীরা এনটিআরসিএ কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নেন। এর আগে সকাল থেকেও এই সড়কে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীদের প্রধান সমন্বয়কারী জিএম ইয়াসিন জানান, সকাল থেকে সড়কের একপাশে অবস্থান নিয়ে তারা নিয়োগের দাবি জানাচ্ছেন। সকালে কর্মসূচি পালনকালে এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে তাদের আলোচনা হয়েছে, কিন্তু আলোচনা কোনো ফলপ্রসূ দিকে না যাওয়ায় দুপুর থেকে সড়ক আটকে অবস্থান নিয়ে শাটডাউন এনটিআরসিএ কর্মসূচি পালন করা হচ্ছে। আন্দোলনকারীরা জানান, এনটিআরসিএ শিক্ষক নিয়োগ, বিভিন্ন বৈষম্য দূরীকরণে এবং বঞ্চিত অধিকার ফিরে পেতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বিষয়টি সুরাহা করতে চান তারা। এই নিয়োগ চক্রে আবেদনকৃতদের দ্বারা শূন্যপদ পূরণ করা হয়নি। ওই শূন্যপদগুলো পূরণ করে আমাদের যারা বৈষম্যের শিকার, সিস্টেম দুর্নীতির শিকার, এদের সকলকে নিয়োগ দিতে হবে। যদি আমাদের 1 থেকে 12তমদের ডাটাবেস আলাদা করে নিয়োগের ব্যবস্থা না করে তারা আমরা এখানে যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। কোটা বা অন্য ক্যাডার থেকে নয়, বরং উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকেই শতভাগ পদোন্নতি চান এই ক্যাডারের কর্মকর্তারা। সকালে জনপ্রশাসন সচিবের সাথে দেখা হওয়ার পরে এই দাবি জানান তারা। পরে ব্রিফিংয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি বলেন, তারা অন্য ক্যাডারদের বিরুদ্ধাচরণ করছেন না। যার ক্যাডার পদ থেকে যে উপরের দিকে ওঠার সুযোগ অবরিতই রয়েছে। প্রশাসন সংস্কার কমিশন তাদের জন্য মাত্র 50% পদ সংরক্ষণের যে প্রস্তাবনা দিতে যাচ্ছে তার বিরোধিতা করছেন তারা। কোনো ক্যাডারকে ছোট করা হচ্ছে না দাবি করেন কর্মকর্তারা। বলেন, উপসচিব পদে 100% সংরক্ষণ চান তারা। এজন্য বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারভুক্ত না করে আগের মতোই আলাদা রাখার সুপারিশ করা হবে। জনপ্রশাসন সচিব জানান, চলতি সপ্তাহেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সাথে বসা হবে। প্রশাসন স্থিতিশীল রেখে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে কমিশন। কোর্টে কিছু জাজমেন্ট আছে, সেগুলোর জন্য ভায়োলেশন না হয় এবং আমরা যাতে সবাইকে মিলে সকলের পক্ষে সবাই যাতে বেনিফিটেড হয়। সবাইকে 100% করা যাবে না, কিন্তু দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে, অথবা এগুলোতে এখনো শেপই নেয় নাই, শেপ নিবে, সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করব।
পলাতক শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে, বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলবার চেষ্টা করছে। তাকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া স্কুল ও কলেজ মাঠে বিএনপির জনসমাবেশে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে, তাই ভোট দেবার সুযোগ পেলে জনগণ নিজেদের জন্য সঠিক লোক নির্বাচিত করবে, আর সে কারণেই নির্বাচন চায় বিএনপি। বিএনপি মহাসচিব জানান, সংস্কার চায় বলেই বিএনপি বহু আগেই সংস্কারের রূপরেখা দিয়েছিল। পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। এটা কি, ওই যে আমাদের ভাইরা বসে আছে এখানে, আমাদের হিন্দু ভাইরা, আমরা নাকি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে। এই অঞ্চলের মানুষেরা আমরা খুব শান্তিপ্রিয় মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সব সময় একসাথে বাস করি, তাই না? এরা আবার বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। নীতিগতভাবে সিদ্ধান্ত না থাকলেও গত 2 মাসে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। বিষয়টিকে ভবিষ্যতের অশনি সংকেত হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে মিয়ানমারের সাথে বর্ডার যুক্ত এমন 5টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ইনফরমাল কনসালটেশনে এমন উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো কঠিন হচ্ছে, এতে ক্ষতির মুখে পড়বে আঞ্চলিক সহ সব দেশ। ডিসেম্বরের 18 তারিখে অনুষ্ঠিত এই অনানুষ্ঠানিক বৈঠকে মিয়ানমার সীমান্ত নিরাপত্তা, অপরাধ ও ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। এর আগে সকালে এক সেমিনারে ডক্টর তৌহিদ বলেন, আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে। পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000কে ঢুকতে দিয়েছি, ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। নিউ ইয়র্ক ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে গেল 15 বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে 5 সদস্যের একটি দল গঠন করেছে দুদক। শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়সহ তাদের পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ বা ক্রোক করতে পারবে এই কমিটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে ওঠা 80,000 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এছাড়া আশ্রয়ণ সহ 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নিয়েছে দুদক। 3 সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। শুনানি নিয়ে এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 15 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। শেখ হাসিনার বিরুদ্ধে এখনও জারি হয়নি ইন্টারপোলের রেড অ্যালার্ট। এক ব্রিফিংয়ে তথ্যটি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে কিনা সেটি প্রসিকিউশন নয়, পুলিশ নিশ্চিত করবে। এই ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসের। আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা। এটার আপডেট জানতে হলে আপনারা যদি পুলিশ সদর দপ্তরের একজন এডিশনাল আইজিপি আছেন এনসিবির দায়িত্বে, তার কাছ থেকে এটা বিস্তারিত তথ্য জানতে পারবেন। বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান শোক প্রস্তাব উত্থাপন করলে তা গৃহীত হয়। সভায় রিজওয়ানা হাসান জানান, আগামীকাল সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ অন্যান্য সকল উপদেষ্টা হাসান আরিফের স্মৃতিচারণ করেন। 31 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশ ও প্রস্তাব সরকারের কাছে পেশ করবে, জানিয়েছেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, আওয়ামী লীগ সরকার আমলের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং বহুমুখী অনিয়ম কেউ আর দেখতে চায় না।
নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন সংস্কার কমিশন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সাধারণ মানুষসহ অংশীজনদের কাছ থেকে সংস্কারের বিষয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। হাজার হাজার ব্যক্তিরা মতামত দিচ্ছে, তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্তিভিত্তি দাঁড়ায়। এটা জন আকাঙ্ক্ষা। আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থার সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া। আর আপনি যেই ওই যে কারা নির্বাচনে আসবে না, কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সভায় স্থানীয় জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনী অপরাধ ও ভোটার তালিকা তৈরি সহ বিভিন্ন বিষয়ে সরকারি সংস্থার কর্মকর্তারাও তাদের মতামত তুলে ধরেন। প্রশাসনের কর্মকর্তারা আজকে এখানে বেশ কয়েকজন কথা বলেছেন এবং ওনারা নাগরিক হিসাবে ওনারা সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে ওনারা ব্যবহৃত হতে চান না, ওনারাও চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, তাই ওনারা সেইভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। আর হলফনামায় অনেক রকম ভুয়া তথ্য, অনেক রকম বিভ্রান্তিমূলক তথ্য এবং তথ্য গোপন করা হয় এবং এগুলো যাতে যাচাই বাছাই করা হয় সেই প্রস্তাব দেওয়ার কথাও আমরা বিবেচনা করছি। আমরা এখন আমাদের প্রস্তাবগুলো এখনও চূড়ান্ত হয়নি, আমরা এগুলো সবগুলো বিবেচনা নিচ্ছি। আওয়ামী লীগ সরকার আমলের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং বহুমুখী অনিয়ম আর দেখতে চান না বলে জানান কমিশন প্রধান। অপরাধী যেসব কর্মকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, মানবতার বিরোধী হত্যাকাণ্ড এবং একই সাথে আমাদের নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে, এটার যেন অবসানের জন্য সবাই বদ্ধপরিকর। যত জায়গায় গিয়েছি আমরা দেখেছি যে রাজনৈতিক দলের পক্ষ থেকে দায়িত্বশীল সুপারিশ এসছে, তারাও চান যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। 31 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশ ও প্রস্তাব সরকারের কাছে পেশ করবে বলে কমিশন সদস্যরা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আওয়ামী সরকারের প্রেস উইংয়ের কাজই ছিল নিউজ বন্ধ করা, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু করছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে এমনটিই জানান তিনি। বলেন, ত্রুটিপূর্ণ ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত। স্বাধীনতার জন্য সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সংলাপ। এতে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সহ সংশ্লিষ্টরা। সংলাপে বক্তারা বলেন, গণমাধ্যমে শ্রম আইনের প্রয়োগ ঘটাতে হবে, বিনিয়োগের মাধ্যমে আনতে হবে প্রতিভা। সংবাদপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার ব্যাপারেও জোর দেন বক্তারা। ভালো ইন্ডাস্ট্রিকে এক্সজস্ট করে সে মিডিয়াতে যখন আসবে 20,000 টাকা বেতনের জন্য একটা ছেলে, এবং সে যখন দেখবে তার গ্রোথ নাই, 5 বছর পর তার বেতন 30,000 টাকা হচ্ছে, এই ছেলে ইন্ডাস্ট্রিতে থাকবে না। তো সো ট্যালেন্টকে আপনি কিভাবে আনবেন? ট্যালেন্টকে আনতে হবে ইনভেস্টমেন্ট দিয়ে। গণমাধ্যমের একটা স্বাধীন এবং অবজেক্টিভ চরিত্র থাকাটা খুব জরুরি। ক্ষমতার প্রতি নমস্য হবে না, ওই মিডিয়া হয়তো আমাদের এখানে আসতে আসলে বেশ সময় লাগবে। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, সাংবাদিকতার মানোন্নয়নের প্রসঙ্গও উঠে আসে সংলাপে। সাংবাদিকদের স্বাধীনতাকে এবং তাদের চাকরির নিরাপত্তাকে নিশ্চয়তা দেওয়া, যেটা একেবারেই গত 15 বছরে নাই হয়ে গেছে। 2 বা 3টা আইনের মধ্যে কিন্তু আমাদের আলোচনা গত 15 বছর আটকে যাচ্ছে। যেখানে ভিউ বাড়ানোর কম্পিটিশন থাকে, তার কাছ থেকে সৎ সাংবাদিকতা আশা করেন। এই যে কাজটা আপনি দিন রাত কাজ করছেন, এটা অর্থহীন হয়ে যাবে রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে। টেলিভিশন চ্যানেলের জন্য বিজ্ঞাপন প্রকিউর করতে শুরু করেন, তখন তার রাস্তাটা জানা হয়ে যায় যে কিভাবে আপোষ করতে হয়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে। আমরা এই পর্যন্ত এই 4.5 মাসে আমরা কোনো পত্রিকাকে বলি নাই আপনি এই নিউজটা সরান, আমরা কোনো পত্রিকাকে বলি নাই একে সরিয়ে একে নেন, কোনো পত্রিকা, টিভি স্টেশন, নিউজ কাউকে আমরা বলি নাই। আমরা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দিয়েছি যে আপনারা কাউকে কোনো নিউজের ব্যাপারে ইন্টারভেন করতে পারবেন না, করলে আমাদের কাছে আসেন, যদি কোনো আপনাদের লেজিটিমেট কনসার্ন থাকে আমরা সেটাকে রেজ করব। আমি যেই প্রেস উইংয়ের যেই জায়গায় আছি, সেই জায়গায় প্রেস উইংয়ের আগের কাজই ছিল নিউজ নামানো। সাংবাদিকদের বেতন নির্ধারণে প্রচলিত ওয়েজ বোর্ড সিস্টেমকে ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেন প্রেস সচিব। এটা আমাদের বন্ধ করে দেওয়া উচিত, ওয়েজ বোর্ডের যে সিস্টেমটা। বরঞ্চ আমাদের একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট, এটার নিচে কেউ যেন না পায়। যাকে এমপ্লয় করে তাকে এই যে বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে,
তারপরে সে তার মেধা অনুযায়ী সে তার মতো নিক। সাংবাদিকদের কাজে কপিরাইট প্রোটেকশন দেওয়ার ব্যাপারেও জোর দেন শফিকুল আলম। শক্তিশালী সাংবাদিক ইউনিয়ন গঠনে সোচ্চার হতেও আহ্বান জানান তিনি। কপিরাইটের তো কেউ কপিরাইট এখানে কোনো কোনো এনফোর্সমেন্টই হয় না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষকদের আলোচনায় গবেষণার বিষয় নয়, রাজনীতি বেশি থাকে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। গত 1.5 দশক ধরে প্রচণ্ড অনিয়মের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা বন্ধ করার এখনই উপযুক্ত সময় বলে মত দেন আলোচকেরা। নেতৃত্ব দিয়েছেন তাদের একজন সে রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষায় বৈশ্বিক মান বিষয়ে সেমিনারের আয়োজন করা হয় বণিক বার্তার পক্ষ থেকে। এতে শিক্ষা উপদেষ্টা বলেন, কিছু সাফল্য থাকলেও দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। রাজনৈতিক কারণে দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় কলেজের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। গত 1.5 দশক ধরে শিক্ষক নিয়োগেও একদম যখন প্রাথমিক পর্যায়ে শিক্ষক লেকচারার নিয়োগ করা হয়, এখানে প্রচণ্ড অনিয়ম শুরু হয়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাবে শিক্ষকদের যেখানে মিলিত হন এসব জায়গায় আলোচনায় শুধু রাজনীতি। কোন শিক্ষকের এই আন্তর্জাতিক মানের সাইটেশন কত দুটো, এগুলো নিয়ে আমি কখনো আলোচনা করতে দেখি না। সেমিনারে অংশ নিয়ে নিজেদের অবস্থা তুলে ধরেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। উঠে আসে রাজনৈতিক নিয়োগ, আন্তর্জাতিক র্যাঙ্কিং সহ নানা বিষয়। র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা বড় দুর্বলতা হচ্ছে আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে কিছু ভালো লোক কিন্তু এখনো আছে, চমৎকার কিছু গবেষক এখনো আছে, কিন্তু মুশকিল হচ্ছে যে তাদেরকে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারছি না এবং আমরা পিআরএ সবসময় দুর্বল এবং এই আমাদের ওয়েবসাইটগুলোর অবস্থা দেখেন অত্যন্ত দুর্বল। আমরা যদ্দূর যা করছি সেটা ঠিকমতো ফুটিয়ে তুলতে পারছি না। যদি বিশ্ববিদ্যালয়ে একটা বিভাগ খোলা হয় যে ভাইস চ্যান্সেলর আত্মীয়দের চাকরি দেওয়ার জন্য, অথবা 40 নম্বরে আছে আপনার সিরিয়ালে পুরো লাস্ট রেজাল্টে তাকেই যদি চাকরি দেওয়া হয়, তো তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের উন্নতি কী হবে? আমার কাছে মনে হচ্ছে যে অনেক শর্ত আলোচনা করার প্রয়োজন নাই। শুধু যদি আমাদের শিক্ষক নিয়োগকে গুণগতভাবে ধরে রাখা যায়, এই শিক্ষকরা এই বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের পরিকল্পনা করতে পারবে বলে আমার কাছে মনে হয়। আমি অনেক চেষ্টা করেছি পাঠ করবার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পালিয়ে যায় কিনা, দেখলাম যে বাংলাদেশ এখানে প্রথম এবং নজিরবিহীন। তাহলে কেন হলো? বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন যদি করতে চান, শিক্ষার বৈশ্বিক মান নির্ধারণ করতে চান, তাহলে উপাচার্য নিয়োগের প্রক্রিয়াটি ঠিক করুন। আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যগণ। মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতে প্রাথমিক পর্যায় থেকেই গুরুত্ব দেওয়া উচিত বলেও জানান তারা। কোনো একটা বিষয়ে বা কোনো একাধিক বিষয়ে একটা ইউনিভার্সিটি অনেক ভালো কাজ করছেন, আরেকটা ইউনিভার্সিটি আরেকটা বিষয়ে ভালো কাজ করছেন, এরা গবেষণার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে তাদেরকে। সেখানে ডেফিনেটলি আমরা সেখানে যে পিএইচডি প্রোগ্রাম যদি তারা ইন্ট্রোডিউস করতে চান, আমরা সেটা স্যান্ডউইচ প্রোগ্রাম বলি বা নিজস্ব প্রোগ্রামে বলি, আমরা সেখানে পজিটিভলি দেখব, ওনাদেরকে সাথে নিয়েই আলোচনা করব। গবেষণায় সরকারি বরাদ্দ বাড়ানো হলে দেশের উন্নত ভবিষ্যৎ নিশ্চিতে তা সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন আলোচকেরা। তাহলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে খুব পরিবর্তন আনা খুব জরুরি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকের 16 অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যা ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে। রোববার দুদক থেকে এই তথ্য জানা গেছে। আনিসুল হকের হিসেবগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক বনানী শাখার 6টি হিসেবে ফিক্সড ডিপোজিট 5 কোটি টাকা এবং অন্য এক হিসেবে এসসি গোল্ডেন বেনিফিটস হিসেবে 50,81,000 টাকার তথ্য পেয়েছে দুদক। অন্যদিকে সিটিজেন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 9টি হিসেবে মিলেছে 15,11,83,000 টাকা। দুদক জানায় অনুসন্ধান চলমান রয়েছে। বর্তমানে নথিপত্র সংগ্রহ ও যাচাই বাছাইয়ের কাজ চলমান রয়েছে। দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলে আইন অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে। ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন কোর্ট।
রবিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নিয়ে আসা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মুয়াজ বিন নূরকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ অনুসারী 29 জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন। গত 18 ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় জুবায়ের ও সাদপন্থীরা। এতে নিহত হন 3 জন, আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে সব ধরনের সভা সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে দেখা করেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে ছাত্র অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, গ্লোবাল আইকন বাংলাদেশে আসায় ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানের সুর সম্রাটের বাংলাদেশে আসা কালচারাল এক্সচেঞ্জ মূলত সাংস্কৃতিক জায়গা থেকে তার সাথে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশি সঙ্গীত নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন রাহাত ফাতে আলী খান। বলেন, বাংলাদেশের কনসার্টে গান গেয়ে নিজের দেশের গান গেয়েছেন বলে মনে হয়েছে তার। Feel that I'm singing in my home ground, and I'm always, we are as a Pakistani, we are always stand with the Bangladeshi. আমরা একটা গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই, এক ভারসাম্যপূর্ণ দক্ষিণ এশিয়া দেখতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং বলেছেন 71 প্রশ্নটিকে সমাধান করে, রাজনৈতিকভাবে সমাধান করে দুই দেশের সম্পর্ক উন্নয়নে মনোযোগী হবে বাংলাদেশ। ঘন কুয়াশা, বেপরোয়া গতিসহ নানা কারণে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 6টি স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন এক প্রাইভেট কার চালক, আহত হয়েছেন অন্তত 15 জন। এর মধ্যে 4টি দুর্ঘটনা কুয়াশার কারণে হয়েছে। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী 2টি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। মুন্সিগঞ্জের শ্রীনগর এক্সপ্রেসওয়ে সড়কে রোববার সকাল 7টা নাগাদ একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। রাস্তায় তখনও ঘন কুয়াশা। কিছু দেখতে না পেয়ে সেখানে এসে ধাক্কা মারে আরেকটি বাস। এতে কয়েকজন বাস যাত্রী সামান্য আহত হলেও প্রাইভেট কারের চালক নিহত হন। গোল্ডেন লাইন পরিবহনের আহত বাস চালক জানান, ঘন কুয়াশা থাকায় কিছু বুঝে ওঠার আগেই তার গাড়ির সামনে আরেকটি গাড়ি চলে আসে। এতে তার গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। যাত্রীরা তেমন কেউ আহত হননি বলেও জানান তিনি। আমার পিছনে আরো গাড়ি ছিল, আরো গাড়ি মার খেয়েছে। পরে আমি পিছনে যাই, আমার হেল্পার সুবিধা যায়, আরো গাড়ি ডাউন দেওয়া হয়েছে। কারণ যদি ডাউন যদি না দিত তাহলে গাড়ি আরো মার খেত গাড়ি। আমাদের গাড়িটা হার্ডলি ব্রেক করছে, ব্রেক করার পর না মানার পর আমাদের গাড়ি আরেকটা গাড়ি পিছিয়ে মাইরে দিচ্ছে আর কি। শ্রীনগরের কেওটখালী এলাকায় 2টি বাসের সংঘর্ষে 3 জন আহত হয়েছেন। এদিন এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটেছে হাসারা, চালতিপাড়া, ধলেশ্বরী টোল প্লাজার কাছেও। এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে 3টি বাস এবং কমপক্ষে 8টি গাড়ি। আহত হয়েছে বেশ কয়েকজন। দুর্ঘটনা কবলিত যানগুলো দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। এতে এক্সপ্রেসওয়েতে স্বাভাবিক হয় যান চলাচল। কাভার্ড ভ্যান, অজ্ঞাতনামা বাস এবং মাইক্রো 3টা চলে যায়, কিন্তু এই বাসের পিছনে এই সাকুরা পরিবহন একটা ধাক্কা দেয়। সাকুরা পরিবহনের পরে ধাক্কা দেয় হলো এনা পরিবহন। এনা পরিবহনের পিছনে ধাক্কা দেয় হলো আমাদের গোল্ডেন লাইন পরিবহন। এই পরিবহন ধাক্কা দেওয়ার পরবর্তীতে সাকুরা পরিবহন এবং গোল্ডেন লাইন এনা পরিবহনের ড্রাইভার এবং হেল্পাররা সামান্য আহত হয়। আমরা তাদেরকে এখান থেকে তারা হসপিটালে পাঠাই। আর যে প্রাইভেট কারের যে চালক ছিল, ওই প্রাইভেট কারের চালক গুরুতর আহত অবস্থায় আমরা শ্রীনগর হাসপাতালে প্রেরণ করছি। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে মুখোমুখি সংঘর্ষ হয়েছে যাত্রীবাহী এমভি প্রিন্স আওলাদ 10 ও এমভি কীর্তনখোলা 10 লঞ্চের। এতে কেউ গুরুতর আহত না হলেও এমভি আওলাদের যাত্রীদের আলাদা একটি লঞ্চে করে বরিশালে পাঠানো হয়। অন্যদিকে বড় কোনো ক্ষতি না হওয়ায় নিরাপদে ঢাকা এসেছে কীর্তনখোলা 10। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদে পড়ে যাওয়া ট্রাক উদ্ধারে কার্যক্রম শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ এবং বিআইডব্লিউটিএ। দুর্ঘটনার একদিনের বেশি সময় পর ঘটনাস্থলে গেলেন কর্মকর্তারা। তারা নিশ্চিত করেছেন আজ থেকেই শুরু হবে উদ্ধার কাজ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্রিজটি ঠিক করতেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক আহত হলেও খোঁজ নেই হেলপারের। দুর্ঘটনার পর থেকেই
ভোগান্তিতে পড়েছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারীরা। নির্দেশনা মেনে ট্রাক চালকরা কামারপাড়ার মুন্নু গেট দিয়ে আসা যাওয়া করছেন। অন্যদিকে গণপরিবহন চালকদের ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। ব্রিজটাকে আসলে তো উঠানো যাবে না, এই সরাসরি উঠানো যাবে না, একে কেটে কেটে উঠাইতে হবে, সেই ব্যবস্থাটা অব্যাহত থাকবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোক কিন্তু এখানে ভিজিট করে গেছে, তারা দেখে গেছে, কিন্তু এটা তো তাৎক্ষণিকভাবে ট্রেনে উঠানো সম্ভব না, এটা আমাদের একটা সময় সাপেক্ষ ব্যাপার। গাজীপুরে একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। দুপুর 2টায় জেলা শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটিতে M&U ট্রিমস নামে একটি বোতাম তৈরির কারখানায় এই ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রথমে কেমিক্যাল গুদামে হঠাৎ আগুন লাগে, মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এইখানে থেকে বিস্ফোরণ হওয়ার পর এখানে কাছে আসা যাচ্ছিল না, কেমিক্যাল ড্রাম তো ফুলে যাচ্ছিল, তাপের কারণে ফুললে বিস্ফোরণ হচ্ছিল। আগুন নিয়ন্ত্রণে বা ড্যাম্পিং ডাউন হতে সময় লাগবে। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ টি-20 দলের একাংশ। তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, হাসান মাহমুদ, নাহিদ রানার সঙ্গী সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নতুন দায়িত্বে প্রথম অ্যাসাইনমেন্টেই সফলে কোচ জানিয়েছেন, মানসিকতার পরিবর্তনেই মিলেছে সাফল্য। তাসকিন আহমেদের জনপ্রিয়তা এমনিতেই আকাশ ছোঁয়া। তারই এক ঝলক দেখা গেল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে দেশে ফিরতেই সেলফি শিকারীদের কবলে ঢাকা এক্সপ্রেস। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাপ্তির তালিকা করলে জাকের আলী অনিকের নামটা সবার উপরেই থাকবে। 3 ফরম্যাট মাতানো অনিককে ঘিরেও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের উন্মাদনার কমতি নাই। জাকের, তাসকিন ছাড়া প্রথম বহরে দেশে এসেছেন নাহিদ রানা, হাসান মাহমুদ, সঙ্গী জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লাগেজ বিড়ম্বনায় খালি হাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এলেও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ তাকে খালি হাতে ফেরায়নি। কিছুটা মানসিকতা যদি কিছুটা পরিবর্তন করার চেষ্টায় ছিলাম এবং সেটা আমার মনে হয় ছেলেরা করতে পেরেছে, হয়তো ভবিষ্যতে আরও করবে। কারণ কোনো কোচের পক্ষে আসলে বড় প্লেয়ার বানানো সম্ভব না যদি প্লেয়ার যদি নিজে না চায়। ছেলেরা এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলাটার অভ্যাস করতেছে, স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশি তারা নিজেরা ইনভলভ থাকতেছে। জাকেরের জাতীয় দলে আসার পেছনে সালাউদ্দিনের অবদান কম না। অনেক দিন ধরেই এই উইকেট কিপার ব্যাটারকে যত্ন করে গড়ে তুলেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ। জাকির যেখানে যে পজিশনে খেলে ইউজ টু, আসলে এই কারণে তার ওইখানে মেন্টাল মেকআপটা অনেক বেশি হয়েছে। কারণ নর্মালি সে বিপিএলে বলেন বা যেখানে বলেন সে কিন্তু প্রত্যেকটা পজিশনে খেলে অভ্যস্ত। ইভেন বিপিএলে কিন্তু 6-7 খেলে অভ্যস্ত হয়। কারণ বাংলাদেশে দেখবেন না যে কখনো 6-7 নম্বরে প্লেয়ার আসলে আমাদের খুব ভালো ফিনিশার আছে। যেহেতু সে এখানে অভ্যস্ত, সে জানে কীভাবে কী করতে হবে। আগে শুধু নিজেদের নিয়েই চিন্তা করত বাংলাদেশ দল। এই সফরে সেখানেই পরিবর্তন এনেছেন সালাউদ্দিন। নিজেদের শক্তির পাশাপাশি প্রতিপক্ষের শক্তি দুর্বলতা নিয়ে কাজ করা হয়েছে, তাতেই সফলতা মিলেছে। আমাদের নিজেদের আসলে অনেক উপরে তুলতে হবে। এই উপলব্ধিটা ছেলেদের আসছে এবং আমি জানি না হয়তো আগেও ছিল, এখন আমার চোখে যেটা লাগছে, এবং তারা আসলে অনেক ভালো করতে চায়। তো সেটার জন্য যদি আমরা যারা আছি তারা ঠিকমতো তাদের কাছে সঠিক গাইডলাইন দিতে পারলে আমার মনে হয় ছেলেগুলো ভালো করবে। সব মিলিয়ে 4 ধাপে টাইগারদের দেশে ফেরার কথা। প্রথম ধাপে 5 জন এসেছেন, দ্বিতীয় ধাপে আসবেন 7 জন, তৃতীয় ধাপে 2 এবং শেষ ধাপে ফিরবেন দলের 4 জন সদস্য। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। শুরু হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ আয়োজিত 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বিইউপি ডেভথন। প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপির ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ব্রিগেডিয়ার জেনারেল এমডি রাব্বি আহসান। সম্মেলনের দ্বিতীয় দিন বিইউপি ডেভ টক উইথ ব্র্যাক সেশনটি অনুষ্ঠিত হয়। সেশনে উপস্থিত বক্তারা উন্নয়ন খাতে কাজ করার অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করেন। এরপর অনুষ্ঠিত হয় ডেভ টক প্যানেল ডিসকাশন, যেখানে প্যানেলিস্টরা উন্নয়ন খাতে ক্যারিয়ার গঠনের উপায়, স্থানীয় ও আন্তর্জাতিক সমস্যা সমাধানের কৌশল এবং শিক্ষার্থীদের জন্য গবেষণার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। সম্মেলনটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পটুয়াখালীতে 4 ফুট দৈর্ঘ্যের একটি শঙ্খিনী সাপ উদ্ধার করেছে অ্যানিমাল লাভার্স সংগঠনের সদস্যরা। সকালে
কলাপাড়ার মজিদপুর গ্রামের কৃষক আবু মুসার বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় বিষধর সাপটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, কালো হলুদ ডোরাকাটা শঙ্খিনী সাপটি জালে পেঁচানোর পর আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরে বন্যপ্রাণী ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমাল লাভার্সকে খবর দিলে তারা গিয়ে সাপটি উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে ওই এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয় সাপটি। গাজীপুরে কলকারখানার বর্জ্য আর বিষাক্ত পানি থেকে বাঁচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে মহানগরীর জাজরে মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের জনগণ। দ্রুত পরিত্রাণের জন্য পরিবেশ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তারা। বলেন, এলাকায় মাত্র একটি খাল রয়েছে। একসময় খালের পানিতে গোসল ও চাষাবাদের কাজ করা হতো, কিন্তু বর্তমানে কারখানার বর্জ্যে পানি দূষিত হয়ে ক্ষতির মুখে তারা। চর্মরোগে আক্রান্ত হচ্ছে নারী ও শিশুরা। দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। এলাকা জিম্মি হয়ে পড়েছে, এলাকায় ফসল ফলানো যাচ্ছে না, মানে নানাবিধ সমস্যা রয়েছে। খুবই সমস্যায় আমরা ভুগতেছি। ঘরের টিন তো দেখতেছেন আপনারা, ঘরের টিন একেবারে টিকতেছে না। ডেঙ্গু যে সমস্যা, মশার কারণে ডেঙ্গু জ্বর হইতেছে, এজন্য আমরা চাইতেছি এখানের পরিবেশটা খুব সুন্দর হোক। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আবারও দেখা দিয়েছে আশার আলো। নতুন শর্ত আরোপ না হলে কয়েকদিনের মধ্যেই হতে পারে চুক্তি, নিশ্চিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। কাতারের দোহায় ইসরায়েলের সাথে চূড়ান্ত আলোচনা চলছে হামাস, ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর। যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি সহ 90% ইস্যুতে সমঝোতার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনাদের উপস্থিতি, বাফার জোন তৈরির মতো কয়েকটি বিষয় আছে মতবিরোধ। এই ইস্যুগুলো সমাধান হলেই চুক্তি হতে পারে, যা কার্যকর হবে 3 ধাপে। ইসরায়েলি জিম্মি বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, গাজার উত্তরে বেসামরিকদের প্রত্যাবর্তন, দৈনিক 500 ত্রাণবাহী ট্রাক প্রবেশের নিশ্চয়তা চায় ফিলিস্তিন। হামাসের হাতে জিম্মি 96 জন, ধারণা এখনও 62 জন জীবিত। জিম্মি মুক্তি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। শনিবার রাজধানী তেল আবিবের হোস্টেজ স্কয়ারে জড়ো হন হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবারের সদস্যরা। ইসরায়েলের পতাকা, বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড ও নিখোঁজ স্বজনদের ছবি হাতে বিক্ষোভ করেন তারা। জিম্মিদের এখনও দেশে ফিরিয়ে আনতে না পারায় ক্ষোভ ঝাড়েন নেতানিয়াহুর উপর। জোর দাবি জানান তার পদত্যাগের। অভিযোগ, নিজের স্বার্থ দেখছেন প্রধানমন্ত্রী, নাগরিকদের কথা চিন্তা করছেন না। তার কারণে জিম্মিরা মুক্তি পাচ্ছেন না বলেও দাবি বিক্ষোভকারীদের। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।